পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা ২৮। সকালটা শুরু হয় অস্বস্তি নিয়ে। এরা জ্বরে ভুগছে, এই খবরটা মাহিরের ঘুম ভাঙার আগেই বুকের ভেতর ভারী হয়ে বসে গেছে। গতকাল রাতেই জ্বর বেড়ে যাওয়ায় ইরাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মাহির চেয়েছিল রাতেই যেতে, কিন্তু ইরার মা বাবা থাকায় যাওয়াটা সম্ভব হয়নি। তাই ভোর হতেই আর দেরি করেনি সে। হাসপাতালে পৌঁছাতে ইরাকে দেখতে পেয়ে মাহিরের বুকটা কেমন হালকা হয়ে আসে। কেবিনে তখন ইরার ছোট বোন আর এক কাজিন আছে। ওরা মাহির আর ইরার সম্পর্কের কথা জানে বলেই ইরার মা বাবা বাসায় ফিরে যাওয়ার পর মাহিরকে ভেতরে আসতে বলে। মাহির ঢুকতেই দুজনেই সালাম দিয়ে নীরবে বেরিয়ে যায়, ওদের দুজনকে একটু স্পেস দিতে। মাহির ধীরে ইরার পাশে বসে, হাত বাড়িয়ে ইরার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলে, এমন জ্বর বাঁধলো কিভাবে বলো তো? এখন দেখো, হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। ইরা ম্লান হাসি দিয়ে পাশ ফিরে থাকায়, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে বারান্দায় বসেছিলাম, হয়তো তখনই মশা কামড়েছে, তাই ডেঙ্গু। মাহির একটু বিরক্ত হয়, বারান্দায় কেন গিয়েছিলে? রুমেই তো কথা বলা যেত। এরা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি তো জানোই আব্বু আম্মুর ভয়ে রাতের বেলায় বারান্দায় গিয়ে কথা বলতে হতো। মাহির চুপ করে থাকে এক মুহূর্ত, তারপর ইরার হাতটা শক্ত করে ধরে দৃঢ় গলায় বলে, আর বেশি দিন কষ্ট করতে হবে না, খুব শিগগিরই আমি আব্বু আম্মুর সঙ্গে আমাদের ব্যাপারটা বলবো, তখন আর এভাবে লুকিয়ে কথা বলতে হবে না। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে শাহান আর তুবা। শাহান হেসে বলে ওঠে, মাহির ভাইয়া, আমাকে বাদ দিয়ে বিয়ে ঠিক করে ফেললে? আমাকে তো অন্তত ঘটক হিসেবে দাওয়াত দিতে পারতে। তারপর ইরার দিকে তাকিয়ে যোগ করে, আর ইরা, তুইও দেখি আমাদের ছেড়ে একা একাই বিয়ে করছিস। মাহির চোখ বড় করে তাকায়, এই শাহান, বেশি কথা বললে কিন্তু মার খাবি। আর তুই আমার বিয়ের ঘটক হোস তাহলে দাঁড়া, আজ ঘটক পিটিয়ে সোজা করব। কেমন ঘটক হয়েছে যে আজ পর্যন্ত মেয়ের বাবা মার কাছে বিয়ের কথা বলতে পারিনি? ঘরের ভেতর হাসির আমেজ ছড়িয়ে পড়ে। দুপুর ১২টার দিকে বাড়িতে ইয়াসিনের রিসেপশনের যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাইসা আজ হালকা মেকআপের সঙ্গে খুব সুন্দর একটা 3 পিস পরেছে। অন্যদিকে রিমিশা পরেছে নরম রঙের একটা এলিগেন্ট গাউন পরেছে। আজ আহিল তাকে বোরকা পরতে বলেনি, তাই গাউন আর হিজাব পরেছে। আর গাউনেই রিমিশা সাথে তাকে ভীষণ মানিয়ে যাচ্ছে। যাওয়ার জন্য ড্রয়িং রুমে সবাই একত্রিত হলেও মাহির নেই। আহিল ফোন করলে মাহির জানায় সে একটু বাইরে আছে, আজ রিসেপশনে আসতে পারবে না। তার এক বন্ধুর নাকি অসুস্থ, সেখানেই আছে সে। তারপর সবাই আর দেরি না করে বেরিয়ে পড়ে। রিমিশা আর রাইসা আগে গিয়ে সাফায়েত পাটোয়ারির গাড়িতে ওঠে। কিছুক্ষণ পর আহিল এসে দেখে রিমিশা তার সঙ্গে না উঠে অন্য গাড়িতে বসেছে। আহিলের বুকের ভেতরটা কেমন খচখচ করে ওঠে। রাগে হাত মুঠো করে সে নিজের গাড়িতে গিয়ে বসে। সে ভেবেছিল আজ রিমিশাকে নিয়ে একটু একা সময় কাটাবে, কিন্তু তার আদরিনী ইচ্ছে করেই যেন দূরত্ব রেখে অন্য গাড়িতে গিয়ে বসেছে। রাগে স্টিয়ারিংয়ে এক থাপ্পড় মেরে সে তারপর তার গাড়ি নিয়ে সবার আগেই বেরিয়ে যায়। পেছনের গাড়িতে সাফায়েত পাটোয়ারি, ফরিদা বেগম, রাইসা আর রিমিশা গল্প করতে করতে আনন্দের সঙ্গেই যাচ্ছিল। হঠাৎ করেই সবকিছু ওলটপালট হয়ে যায়। কোথা থেকে যেন একটা কালো গাড়ি এসে সামনে ব্রেক কষে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে আরো কয়েকটা গাড়ি চারিদিক থেকে ঘিরে ফেলে সাফায়েত পাটোয়ারির গাড়িটা। কারো কিছু বোঝার আগেই কালো মুখোশ পরা কয়েকজন লোক গাড়ি থেকে নেমে আসে, হাতে বড় বড় ছুরি আর পিস্তল। একজন এসেই রিমিশার মাথায় পিস্তল ঠেকিয়ে টেনে গাড়ি থেকে বের করে। ফরিদা বেগম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান। মুখ খুলে কিছু বলতে চাইলেও গলা দিলে শব্দ বের হয় না। চোখের সামনেই মেয়ের মতো আগলে রাখা মানুষটাকে তারা টেনে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটি বিশ্বাসই করতে পারেন না তারা। ফরিদা বেগম আর সাফায়েত পাটোয়ারি বাধা দিতে গেলে তাদের গলায় ছুরি চেপে ধরা হয়। এক মুহূর্তের মধ্যেই রিমিশাকে অন্য গাড়িতে তুলে নিয়ে গাড়িটা হাওয়ার বেগে ছুটে যায়। লোকগুলো যাবার আগে সবার ফোন কেড়ে নেয়। সবকিছু ঘটে গেল চোখের পলকেই। কেউ কিছু করতে পারল না। তবে রাইসা গাড়িগুলো দেখে বুদ্ধি করে আহিলের ফোন লোকেশন শেয়ার করে রাখে। এদিকে আহিল রিসেপশন হলের সামনে গাড়ি পার্ক করতেই তার ফোনে লোকেশন নোটিফিকেশন আসে। লোকেশনটা দেখে সে প্রথমে কিছুই বুঝতে পারে না যে রাইসা হঠাৎ করে লোকেশন শেয়ার করেছে কেন। আহিল কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে, কিন্তু হঠাৎ খেয়াল করে লোকেশনটা উল্টো দিকে যাচ্ছে। আহিলের কিছু একটা গড়বড় লাগে। সে একের পর এক সাফায়েত পাটোয়ারি, ফরিদা বেগম, রাইসাকে ফোন দেয়, কেউ ফোন ধরে না। শেষে রিমিশাকে ফোন দিতে গিয়ে দেখে তার ফোনে রিমিশার নাম্বারই সেভ করা নেই।
এই উপলব্ধিটা তাকে আরও অস্থির করে তোলে। আর দেরি না করে সে লোকেশনের দিকেই গাড়ি নিয়ে ছুটে যায়। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে সাফায়াত পাটোয়ারির গাড়ি দাঁড়ানো দেখতে পায়। আহিল সঙ্গে সঙ্গে ব্রেক করে। আহিলের গাড়ি দেখে সবাই এগিয়ে আসে। আহিল ফরিদা বেগমকে জিজ্ঞেস করে কি হয়েছে আর সবার ফোন কোথায়। রাইসা এগিয়ে এসে প্রথম থেকে সব জানায়। সব শুনে আহিলের মাথায় যেন রক্ত উঠে যায়। রিমিশা কিডন্যাপ হয়েছে এই কথাটা শোনা মাত্র সে আর এক মুহূর্ত দাঁড়ায় না। গাড়িতে উঠে লোকেশনের দিকে ছুটে যায়, কিন্তু কিছু দূর যেতে হঠাৎ করে স্ক্রিনটা ফাঁকা হয়ে যায়। আহিল বারবার লোকেশন রিফ্রেশ করে, কিন্তু কিছুই আসে না। স্টিয়ারিং ধরে থাকা হাত দুটো কেঁপে ওঠে। বুকের ভেতরটা অজানা আশঙ্কায় হু হু করে ওঠে। লোকেশনটা হারিয়ে যায়। চারপাশে শুধু অজানা নীরবতা।